2009 সালে বিডিআর পিলখানায় পরিকল্পিত সেনা হত্যাযজ্ঞ চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া হয়েছিল। বাংলাদেশের ধর্মীয় সামাজিক মূল্যবোধে উজ্জীবিত দেশের জাতীয়তাবাদী শক্তি এবং সশস্ত্র বাহিনী যদি শক্তিমান এবং ঐক্যবদ্ধ থাকে, তাহলে বাংলাদেশকে কেউ কখনো পরাভূত করতে পারবে না। 1972 সালের 26শে মার্চ বাংলাদেশের প্রথম স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে অধুনা লুপ্ত দৈনিক বাংলা পত্রিকার বিশেষ ক্রোড়পত্রে প্রকাশিত একটি জাতির জন্ম শীর্ষক নিবন্ধের শেষ প্যারায় শহীদ জিয়াউর রহমান লিখেছিলেন, সময় অতি মূল্যবান। আমি ব্যাটালিয়নের অফিসার, জেসিও আর জওয়ানদের ডাকলাম, তাদের উদ্দেশ্যে ভাষণ দিলাম। তারা সবাই জানত, আমি সংক্ষেপে সব বললাম এবং তাদের নির্দেশ দিলাম সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হতে। তারা সর্বসম্মতিক্রমে হৃষ্টচিত্তে এই আদেশ মেনে নিল। আমি তাদের একটা সামরিক পরিকল্পনা দিলাম। তখন রাত 2:15, 26শে মার্চ 1971 সাল। রক্তের আখরে বাঙালির হৃদয় লেখা একটি দিন। বাংলাদেশের জনগণ চিরদিন স্মরণ রাখবে এই দিনটিকে, স্মরণ রাখবে ভালোবাসায়। এই দিনটিকে তারা কোনোদিন ভুলবে না, কোনো দিন না। স্বাধীনতার ঘোষকের লেখা একটি জাতির জন্ম নিবন্ধনটি আবারও 1974 সালের তৎকালীন সাপ্তাহিক বিচিত্রায় হুবহু প্রকাশিত হয়েছিল। রক্তাঙ্গনের চাক্ষুষ স্মৃতি নিয়ে শহীদ জিয়ার লেখা নিবন্ধটি যখন প্রকাশিত হয়েছিল, সেই সময়টিতে প্রায় সকল মুক্তিযোদ্ধারাই ছিলেন জীবিত বা বর্তমান, এবং তারা ছিলেন সেই সময় সাক্ষী। আমি মনে করি স্বাধীনতার ঘোষকের লেখা একটি জাতির জন্ম আমাদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দলিল। উপস্থিত অফিসার্স এবং সৈনিকবৃন্দ, সামরিক, আধা সামরিক এবং বেসামরিক জনগণ, আমরা সবাই মিলে যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিলাম। আমি এই অনুষ্ঠানে আমাদের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করছি, যাদের অসীম আত্মত্যাগে আমাদের স্বাধীন এবং সার্বভৌম আজকের এই বাংলাদেশ। দেশের স্বাধীনতা অর্জনের পরও বিভিন্ন সময় দেশের স্বার্থ বিরোধী তৎপরতা মোকাবেলা কিংবা বিদেশের মাটিতে দেশ এবং দেশের সশস্ত্র বাহিনীর গৌরব এবং মর্যাদা সমুন্নত রাখতে গিয়ে সশস্ত্র বাহিনীর যারা জীবন দিয়েছেন, যার মধ্যে পার্বত্য চট্টগ্রামে 217 জন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গিয়ে এ পর্যন্ত 151 জন জীবন উৎসর্গ করেছেন, অনেকে হয়েছেন আহত। আমি তাদের আত্মদানকে কৃতজ্ঞতার সঙ্গে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। সশস্ত্র বাহিনীর উপস্থিত অফিসার্স এবং সৈনিকবৃন্দ, সশস্ত্র বাহিনী কেবল যুদ্ধকালীন প্রয়োজনে একটি অবশ্যম্ভাবী শক্তি নয়, বরং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী হিসাবে ভূমিকা রাখার পাশাপাশি যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং রাষ্ট্রীয় সীমানার বাইরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সদস্য হয়ে যুদ্ধ বিধ্বস্ত দেশের শান্তি প্রতিষ্ঠা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা বিশ্ব স্বীকৃত। 1971 সালে দেশের স্বাধীনতা অর্জনের যুদ্ধ, 1975 সালে 7ই নভেম্বরের সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লব কিংবা 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশের স্বাধীনতা প্রিয় জনগণের কাছে ছিল অনুপ্রেরণার উৎস। 2009 সালে বিডিআর পিলখানায় পরিকল্পিত সেনা হত্যাযজ্ঞ চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া হয়েছিল। এরপর দীর্ঘ 1.5 দশকের শাসন শোষণের সময় দেশের সশস্ত্র বাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টাও চালানো হয়। 2024 সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশের স্বাধীনতা প্রিয় জনগণকে আশান্বিত করেছে। 2024 সালের 5ই আগস্ট পরবর্তী অস্থির সময়ে
এবং দৃশ্যমান প্রশাসনিক অচলাবস্থাতেও সশস্ত্র বাহিনী অসাধারণ ভূমিকা পালন করেছে। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের পুরো সময়টিতে আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে দেশের শিল্প অঞ্চল, নগর বন্দর এবং স্থবির হয়ে পড়া অর্থনীতির চাকা সচল রাখার ক্ষেত্রেও সশস্ত্র বাহিনীর ভূমিকা ছিল ইতিবাচক। গত 12ই ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সশস্ত্র বাহিনীর সহায়তা ছিল দেশ ও জনগণ এবং গণতান্ত্রিক বিধিবিধানের প্রতি সশস্ত্র বাহিনীর আস্থা ও বিশ্বাসেরই প্রতিফলন। উপস্থিত অফিসার্স এবং সৈনিকবৃন্দ, দীর্ঘ 18 বছর পর গত 26শে মার্চ নির্বাচন পরবর্তী গণতান্ত্রিক বাংলাদেশের 55তম স্বাধীনতা এবং জাতীয় দিবসে সাড়ম্বরে অনুষ্ঠিত হল রাষ্ট্রীয় কুচকাওয়াজ। অত্যন্ত সুশৃঙ্খল, পরিপাটি ও নজরকাড়া প্যারেড এবং প্রদর্শনীর জন্য আমি আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। শৃঙ্খলা ও পেশাদারিত্বের এই অনন্য বহিঃপ্রকাশ কেবল সশস্ত্র বাহিনীর গৌরবী বৃদ্ধি করেনি, বরং দেশবাসীর সামনে দেশপ্রেমে উজ্জীবিত সুসংগঠিত সশস্ত্র বাহিনীর সাহসী প্রতিচ্ছবি তুলে ধরেছে, যা দেশবাসীকে করেছে গর্বিত। উপস্থিত অফিসার্স এবং সৈনিকবৃন্দ, স্বাধীনতার ঘোষক সাবেক সেনাপ্রধান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা খালেদা জিয়া বিশ্বাস করতেন এবং বর্তমান সরকারও বিশ্বাস করে, বাংলাদেশের ধর্মীয় সামাজিক মূল্যবোধে উজ্জীবিত দেশের জাতীয়তাবাদী শক্তি এবং সশস্ত্র বাহিনী যদি শক্তিমান এবং ঐক্যবদ্ধ থাকে, তাহলে বাংলাদেশকে কেউ কখনো পরাভূত করতে পারবে না। সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিংবা সাবেক প্রধানমন্ত্রী ভূমিকা, দেশনেত্রী খালেদা জিয়ার ভূমিকা এবং গৃহীত পদক্ষেপ সম্পর্কে আপনারা সবাই কম বেশি অবগত আছেন। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে বিশেষ করে সেনাবাহিনীর চরম অস্থিরতা, বিশৃঙ্খলা এবং চেইন অফ কমান্ডের চরম অবনতিতে সাবেক সেনাপ্রধান শহীদ জিয়াউর রহমানের দৃঢ় নেতৃত্বে সশস্ত্র বাহিনীকে পুনর্গঠিত করা হয়। সশস্ত্র বাহিনীতে শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠিত করা হয়। সেনাবাহিনী পুনর্গঠনের অংশ হিসাবে ভূ রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পৃথক 5টি পদাতিক ব্রিগেডকে রূপান্তর করে 5টি পূর্ণাঙ্গ পদাতিক ডিভিশন গঠন করেন। পরবর্তীতে 6ষ্ঠ ডিভিশনের ভিত্তি স্থাপন করেন। তারই পরিকল্পনায় বাংলাদেশ সেনাবাহিনীকে ব্রিগেড কাঠামো থেকে ডিভিশনাল কাঠামোতে উন্নীত করা হয়। একটি স্বাধীন রাষ্ট্রের জন্য জাতীয় প্রতিরক্ষা নীতি অপরিহার্য। এই বাস্তবতা উপলব্ধি করে শহীদ জিয়াউর রহমান আভ্যন্তরীণ স্থিতিশীলতা ও বৈদেশিক ভারসাম্যের মধ্যে সেতুবন্ধন তৈরির লক্ষ্যে প্রথমবারের মতন সুনির্দিষ্টভাবে দেশের প্রতিরক্ষা নীতি প্রণয়ন করেন। যুদ্ধকালীন সময় 1971 সালের 21শে নভেম্বর সমন্বিত আক্রমণকে তিনি বাংলাদেশের প্রথম যৌথ যুদ্ধের মডেল হিসেবে স্বীকৃতি দিয়ে আধুনিক রণকৌশলের ভিত্তি মজবুত করেছিলেন। তিনি সশস্ত্র বাহিনীকে কেবল একটি সামরিক শক্তি হিসাবেই দেখেননি, বরং একে নৈতিক শক্তি এবং জনগণের প্রতি ভালোবাসার এক অনন্য মাত্রায় উন্নীত করেছিলেন। সামরিক শিক্ষা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে শহীদ জিয়ার অবদান অনন্য। তারই হাত ধরেই 1977 সালে প্রতিষ্ঠিত হয় ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ। এছাড়া উন্নত সামরিক প্রশিক্ষণের জন্য স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্সকে সিলেটে স্থানান্তর এবং আধুনিকায়ন করা হয়। পাশাপাশি তিনি প্রতিরক্ষা শিল্পের বিকাশ এবং গোয়েন্দা কাঠামোর পুনর্গঠন করেন। নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য তিনি 1978 সালে যুক্তরাজ্য হতে অ্যান্টি এয়ারক্রাফট সক্ষমতা সম্পন্ন ফ্রিগেট বাংলাদেশ নৌবাহিনী জাহাজ আলী হায়দার এবং 1980 সালে 4টি পেট্রোল ক্রাফট অন্তর্ভুক্ত করেন। 1983 সালে 4টি পেট্রোল ক্রাফট অন্তর্ভুক্ত করেন। 1984 সালে 4টি পেট্রোল ক্রাফট অন্তর্ভুক্ত করেন। 1985 সালে 4টি পেট্রোল ক্রাফট অন্তর্ভুক্ত করেন। 1986 সালে 4টি পেট্রোল ক্রাফট অন্তর্ভুক্ত করেন। 1987 সালে 4টি পেট্রোল ক্রাফট অন্তর্ভুক্ত করেন। 1988 সালে 4টি পেট্রোল ক্রাফট অন্তর্ভুক্ত করেন। 1989 সালে 4টি পেট্রোল ক্রাফট অন্তর্ভুক্ত করেন। 1990 সালে 4টি পেট্রোল ক্রাফট অন্তর্ভুক্ত করেন। 1991 সালে 4টি পেট্রোল ক্রাফট অন্তর্ভুক্ত করেন। 1992 সালে 4টি পেট্রোল ক্রাফট অন্তর্ভুক্ত করেন। 1993 সালে 4টি পেট্রোল ক্রাফট অন্তর্ভুক্ত করেন। 1994 সালে 4টি পেট্
আন্তর্জাতিক অঙ্গনেও তার দূরদর্শী পদক্ষেপের ফলে 1981 সালে কুয়েতে প্রথম বৈদেশিক মিশনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কার্যক্রমের সূচনা ঘটে, যা আজ বিশ্বব্যাপী স্বীকৃত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উপলব্ধি করেছিলেন যে একটি ছোট অর্থনীতি এবং সীমিত সামরিক সম্পদের রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কেবল প্রচলিত সামরিক শক্তির উপর নির্ভর করে টিকে থাকতে পারবে না। তাই তিনি প্রতিরক্ষা প্রস্তুতির অংশ হিসেবে টোটাল পিপলস ওয়ার বা সর্বাত্মক গণযুদ্ধের ধারণা সামনে আনেন, যার মূল দর্শন ছিল রাষ্ট্রের প্রতিরক্ষা কেবল সশস্ত্র বাহিনীর দায়িত্ব নয়, বরং এটি গোটা জাতির সম্মিলিত দায়। তার এই দর্শন তিনটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত: জনগণের সচেতনতা ও অংশগ্রহণ, একটি পেশাদার ও দক্ষ সশস্ত্র বাহিনী এবং একটি স্বনির্ভর প্রতিরক্ষা শিল্প। তিনি কেবল একটি সামরিক বাহিনী গড়ে তোলেননি, বরং একটি আত্মমর্যাদাশীল, শক্তিশালী এবং গণমুখী রাষ্ট্রের ভিত্তি স্থাপন করেছিলেন। উপস্থিত অফিসার্স এবং সৈনিকবৃন্দ, সশস্ত্র বাহিনীর আধুনিকরণে শহীদ জিয়ার অনুসৃত নীতি পদ্ধতি খালেদা জিয়ার সরকারও অব্যাহত রেখেছিলেন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার 1991 সাল থেকে 1996 সাল এবং 2001 সাল থেকে 2006 সময়কালে আমাদের সশস্ত্র বাহিনীর শক্তি, দক্ষতা এবং সক্ষমতা বৃদ্ধির জন্য গ্রহণ করা হয় নানামুখী পদক্ষেপ। 1991 সালে বিএনপি সরকার দায়িত্ব নেবার পর আর্ম ফোর্সেস ডিভিশন পুনর্গঠন করে 3 বাহিনীর মধ্যে সমন্বিত ভূমিকার পথ প্রশস্ত করা হয়। এই সময় সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে 21টি ট্যাঙ্ক, 670টি ATGM, 105টি APS, 37 মিলিমিটার বিমান বিধ্বংসী গান সহ ইউনিট গঠন, 74টি 122 mm গান সংযোজন, আর্মি এভিয়েশনের জন্য 3টি বেল হেলিকপ্টার সহ অনেক অস্ত্র এবং সরঞ্জাম সংযোজিত হয়েছিল। নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য 1992 সালে 4টি মিসাইল বোট, 1994 সালে 4টি মাইন সুইপিং জাহাজ, 2002 সালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সালাম ও অগ্রদূত, 2003-4 সালে 5টি OPV, 2টি পেট্রোল ক্রাফট, 2টি টাগবোট সংযোজিত হয়। ত্রিমাত্রিক নৌবাহিনী গড়ে তোলার লক্ষ্যে 2003 সালেই 4টি সাবমেরিনের সমন্বয় সাবমেরিন স্কোয়াড গঠনের নীতিগত অনুমোদন হয়, যার ধারাবাহিকতায় 2017 সালে 2টি সাবমেরিন নৌবহরে সংযুক্ত হয়েছে। যুদ্ধ জাহাজ ও টহল সক্ষমতা বৃদ্ধি, উপকূলীয় নজরদারি এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশের নৌবাহিনীকেও আরও শক্তিশালী ও কার্যকর বাহিনী হিসাবে গড়ে তোলা হয়েছিল। বিমান বাহিনীর শক্তি বৃদ্ধির জন্য 1991 থেকে 96 সাল এবং 2001 থেকে 2006 সালের মধ্যে 15টি Mi-17 হেলিকপ্টার, 22টি F-6 যুদ্ধ বিমান, 8টি L-39ZA যুদ্ধ বিমান, 12টি T-37B যুদ্ধ বিমান, একটি N-32 পরিবহন বিমান এবং 26টি PT-6 প্রাইমারি প্রশিক্ষণ বিমান ক্রয় করা হয়েছিল। একই সাথে বগুড়া ও মৌলভীবাজার রাডার ইউনিটের মাধ্যমে বিমান বাহিনীর রাডার নেটওয়ার্ককে করা হয়েছিল শক্তিশালী। 101 বিশেষ ফ্লাইং ইউনিট স্থাপন করা হয়েছিল, যার মাধ্যমে আকাশ সীমা পর্যবেক্ষণ ও প্রতিরক্ষা ব্যবস্থাকে করা হয়েছিল আরও শক্তিশালী। এই সমস্ত পদক্ষেপের ফলে বাংলাদেশ বিমান বাহিনী ধীরে ধীরে আরও শক্তিশালী, কার্যকর এবং জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করেছে। উপস্থিত সশস্ত্র বাহিনীর অফিসার্স এবং সৈনিকবৃন্দ, আপনারা অবশ্যই অবগত আছেন সশস্ত্র বাহিনীকে
মডার্নাইজ করার জন্য ফোর্সেস গোলের প্রাথমিক ধারণা ও কাজ 2003 সালের থেকে বেগম খালেদা জিয়ার সময় থেকেই শুরু হয়েছিল। আধুনিক প্রযুক্তি নির্ভর এবং দক্ষতা বৃদ্ধির জন্য সশস্ত্র বাহিনীর সদস্যদের উন্নত প্রশিক্ষণ, সেনা সদস্যদের কল্যাণমূলক উদ্যোগ এবং নতুন ও উন্নত অস্ত্র সংযোজনের মাধ্যমে বাহিনীসমূহের সাংগঠনিক কাঠামো পুনঃসংগঠিত করা হয়েছিল। একই ধারাবাহিকতায় 2002 সালের 10ই জানুয়ারি প্রথমবারের মতন মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি MIST সম্প্রসারণ করে বেসামরিক শিক্ষার্থীদের জন্য ভর্তির দ্বার উন্মুক্ত করা হয়েছিল। পাশাপাশি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলসমূহের প্রসার, ফেনী ও জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ স্থাপন সহ অন্যান্য ক্যাডেট কলেজগুলো সমূহের সংস্করণ ও মডার্নাইজেশনের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, যা শুধু সশস্ত্র বাহিনীর সাংগঠনিক শক্তি বৃদ্ধি নয়, বরং একটি জ্ঞানভিত্তিক, প্রযুক্তিমুখী, পেশাদার এবং সুসংগঠিত বাহিনী হিসাবে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।